রিদিতা একটা ভয়ঙ্কর কাজ করেছে। বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালানোর সময় বাবার গোপন ড্রয়ার থেকে 30,000 টাকা, মায়ের লকার থেকে দুটো স্বর্ণের বালা চুরি করেছে। নতুন জীবন একেবারে খালি হাতে শুরু করা যায় নাকি? এখন সে কমলাপুর রেল স্টেশনে বসে আছে, রিয়াদের অপেক্ষায়। ভয় করছে, তবে ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনাও কাজ করছে। ওর পরিবার অত্যন্ত রক্ষণশীল, তাই 19 বছরের এটুকু জীবনে কখনো গণ্ডির বাইরে বেরোতে পারেনি। আসন্ন মুক্তির চিন্তায় সে বিভোর। রিয়াদকে সে অসম্ভব ভালোবাসে। অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করছিল, সেই কোচিংয়ে পড়াতো রিয়াদ। চাল চুলোহীন একটা ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতেন না তার বাবা। তার আভিজাত্যের খুব অহংকার। রিয়াদই বলল, চলো আমরা পালিয়ে যাই। তাই সব ছেড়ে ছুড়ে বেরিয়ে আসতে দুবার ভাবেনি রিদিতা। ভালোবাসার মানুষের এক ডাকে যদি সব কিছুটা তুচ্ছ করতে না পারে, তবে আর কিসের ভালোবাসলো সে? হাত ঘড়িতে সময় দেখে নিল। এত দেরি করছে কেন ছেলেটা? ওর ভয় করছে ভীষণ। যদি ধরা পড়ে যায়? কোচিংয়ের টাইম পেরিয়ে গেলেই খোঁজ পড়বে। ঘন্টা দুই অপেক্ষা করার পর রিয়াদ এলো না, কিন্তু ওর বড় ভাই রবিন আর ছোট কাকা সাদিককে দেখতে পেল। সেখান থেকে ওকে ধরে আবার বন্দিশালায় আনা হলো। এই বাড়িটা বন্দিশালা ভিন্ন আর কি। বাবার চেহারায় হাড় হিম করা গাম্ভীর্য। তিনি একটা কথা ওকে বললেন না, শুধু ওর রুমটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাসার পরিবেশ এখন বিশেষ গুমট। বসার ঘরে পারিবারিক সভা বসেছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে এমন আলোচনা সভা বসান তার বাবা কাকারা। কিছু কিছু কথা সে এখান থেকেও শুনতে পাচ্ছে। মা কান্নায় জড়িয়ে আসা গলায় বলছেন, লোক জানাজানি হয়ে গেলে এই মেয়ের আর বিয়ে হবে? ছি ছি, এমন মেয়ে পেটে ধরেছিলাম, আমার মাথা কাটা যাচ্ছে। বাবা স্বভাবসুলভ গাম্ভীর্য ধরে রেখে বললেন, তোমার আরও খেয়াল রাখা দরকার ছিল। যেটা ঘটে গেছে তা তো আর পূরণ করা সম্ভব নয়। আমি ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা? ওর যখন বিয়ে করার ইচ্ছেই, বিয়েটা আজই হবে। আমি সব বন্দোবস্ত করে ফেলেছি। তোমরা ঘরোয়া যেটুকু আয়োজন সম্ভব করে ফেলো। আজ রাতেই বিয়ে। আরও অনেক অনেক কিছু বলল, কিন্তু হৃদিতার মাথায় আর কিছুই ঢুকলো না। আজই বিয়ে বললেই হলো? সে তো রিয়াদকে ভালোবাসে, অন্য কাউকে সে কিভাবে বিয়ে করবে? কিন্তু সে জানে এটা সে কোনোভাবেই আটকাতে পারবে না। এত সাহস নেই যে আত্মহত্যা করবে। সন্ধ্যার দিকে ওর রুমের দরজা খোলা হলো। ভাবি একটা লাল শাড়ি এনেছেন হাতে করে। ওকে বললেন, রিদি, উঠে একটু চোখে মুখে পানি দিয়ে এসো, শাড়িটা পরিয়ে দিই। কেন? সে জানে, তবুও প্রশ্নটা করলো। আজ তোমার বিয়ে, যদি না করি? মন বিদ্রোহ করে বসলো। যা হয় ভালোর জন্যই হয়। সবাই খ্যাপা সার হয়ে আছে। ভুল কিছু করে নিজের ক্ষতি করো না। আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি এটা জানো। রিদিতা হঠাৎ শান্ত হয়ে গেল। জানে বিয়েটা করা ছাড়া ওর কাছে এই মুহূর্তে আর কোনো উপায়ও নেই। তবুও সে উঠল না। যা হবে এভাবেই হবে। আমি পুতুল না। মা এসে ওকে চড় মারলেন কয়েকটা। শয়তান মেয়ে, এমনিতেই মাথা কেটেছিস, এখন নাটক করলে খুন হয়ে যাবি। তোর নাটক দেখার জন্য কেউ বসে নেই। অগত্যা ওকে শাড়িটা পরতে হলো। এরপর আর কোনো কিছুতে সে আপত্তি করেনি। বরকে একবারও না দেখেই কবুল বলতে হলো। সে তাতেও সময় ক্ষেপণ করেনি। শুধু নামটা জানলো, মাহির আহমেদ। ভয়ে নয়, সবকিছুর প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণা এসে ভিড়েছে। সেজন্যই এই নির্বিকার নির্লিপ্ত আচরণ। একবার শুধু বাবা একা কথা বলতে চাইলেন। ওর ঘর খালি হবার পরে বাবা বললেন, মনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। যার সাথে তোমার বিয়ে হলো সেই তোমার ভাগ্যে ছিল। নিজেকে সাথে আমাদেরকেও অসম্মান করো না, মানুষ হবার চেষ্টা করো। এইটুকু বলি তিনি বেরিয়ে গেলেন। বসার ঘরে দুজনকে পাশাপাশি বসানো হয়েছিল। তখনও সে একবার তাকায়নি মাহিরের দিকে। কেন তাকাবে? এই লোক যত নষ্টের গোড়া। কেন এক কথা বিয়ে করতে রাজি হলো? পাত্র না পাওয়া গেলে তো বিয়েটা এত দ্রুত হতো না। যাবার আগে বাবা মাহিরকে বললেন, তোমার উপরে আমার অনেক ভরসা বাবা। আমি ভরসা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। স্যার সম্বোধনা কানে লাগলো। ওর বাবা কলেজের অধ্যাপক ছিলেন, এখন রিটায়ারমেন্টে আছেন। তার কোনো প্রিয় ছাত্র হবে বোধহয়। তার তো অনুসারী ছাত্রের অভাব নেই। মুখে আদর্শের বুলি কবচিয়ে নিজের মেয়ের সাথে কত বড় ইনজাস্টিস করলেন।
এই বোধ কি তার হয়েছে? আজ থেকে হৃদির কেউ নেই, এই বিশাল পৃথিবীতে সে একা, পুরোপুরি একা। সেদিনই সদ্য বিবাহিতা হৃদিতা কোনো এক মাহির আহমেদের হাত ধরে সে চলে এলো অজানা অচেনা জায়গায়। মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্বশুরবাড়ি এসে পৌঁছলো। বাড়ির সামনে ওকে বরণ করার প্রস্তুতি চলছে। হৃদিতার সেদিকে মনোযোগ নেই, যেন পৃথিবীর কোনো কিছুতেই ওর কিছু যায় আসে না। ভেতরে যাবার আগে কৃত্রিম আলোয় বাড়ির নাম ফলকের দিকে ওর চোখ পড়ল, বড় করে লেখা আনন্দ বাড়ি। হৃদিতার মনে হলো, আনন্দ বাড়ি নামের কি বহর। নাম যাই হোক, আজ থেকে এটা ওর জন্য একটা বন্দিশালা। এক বন্দিশালা থেকে মুক্তি পেয়ে সে আরেক বন্দিশালায় প্রবেশ করলো। বিয়েটা আচমকা হলেও এক দঙ্গল লোক বাড়িতে। একজন সুশ্রী ভদ্রমহিলা এসে ওর পাশে বসলেন, থুতনি ধরে মুখটা উঁচু করে দেখলেন। এরপর মৃদু হেসে ওর হাত ধরে বললেন, আমি তোমার শাশুড়ি, আজ থেকে তোমার আরেকটা মা। মাহির আমার বড় ছেলে, পরিবারের সবার খুব আদরের। তুমি তার স্ত্রী, তোমার দায়িত্ব অনেক। তোমার বয়স অল্প, আমি শিখিয়ে পড়িয়ে নেব, কিন্তু চিন্তা করো না মা। তার গলায় এমন আন্তরিকতার আভাস ছিল যে হৃদিতা ভিতরের ক্ষোভটা প্রকাশ করতে পারল না। জানালো, তাদের একান্নবর্তী পরিবার। মাহিরের 3 চাচা একসাথেই থাকেন। দাদি মারা গেছেন আগেই, দাদুও অসুস্থ। তাকে দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো তার ঘরে। দাদু ওকে দেখে বললেন, এসো তো দেখি, কাছে এসো, বসো, দেখি তোমাকে। শাশুড়ি বলে পরিচয় দেওয়া ভদ্রমহিলা ওই ইশারায় আশ্বস্ত করলেন। হৃদিতা আড়ষ্ট ভঙ্গিতে এগিয়ে গেল। সে পাশে বসতেই দাদু বললেন, বাহ, নাতবউ তো সাক্ষাৎ চাঁদ। চাঁদ মুখ তো খালি হাতে দেখা যায় না। ওর শাশুড়িকে বললেন, বৌমা, তোমার শাশুড়ির গয়নার বাক্সটা একটু বের করো তো। ঘরে থাকা একটা সাবেকি আলমারির চাবি দিয়ে খুলে একটা বাক্স নিয়ে এলেন তিনি। আমি ইমতিয়াজ আহমেদ, তোমার বরের দাদু, বলে গয়নার বাক্স খুলে লকেট দেওয়া একটা স্বর্ণের চেইন বের করে ওর হাতে দিলেন। এটা তোমার দাদি শাশুড়ির, সব সময় পরতো, তুমিও পরে থেকো। এখন পরো দেখি। হৃদিতা নিতান্তই অনিচ্ছায় সেই হারটা গলায় পড়ল। ইমতিয়াজ উদ্দিন চোখ মুছে বললেন, সে গেল, আমাকে রেখে গেল, এটার জন্য গতি হলো দেখে ভালো লাগছে। সুখী হও তোমরা, খুব সুখী হও। এবার মাহিরকে কাছে ডাকলেন তিনি। সে দরজার কাছে দাঁড়িয়েছিল। দাদু ডাকি এগিয়ে এলো, এদিকে আয় তো দাদু ভাই। মাহির এগিয়ে এলো। দাদু সংকোচে মাহির এগিয়ে এসে হৃদিতার পাশে দাঁড়ালো। তুই কি জানিস, সবার চাইতে আমি তোকে বেশি ভালোবাসি। তোকে দিয়ে আমার প্রথম দাদু হবার খায়েশ পূরণ হয়েছিল। যেদিন তোর জন্ম হলো, আমি সবার প্রথম কোলে নিয়েছিলাম। জানি দাদু। দুইজনই একটু পাশাপাশি দাঁড়াতে দেখি। ওরা পাশাপাশি দাঁড়াতে তিনি আবারও চোখ মুছলেন। আমার চোখ জুড়িয়ে গেল, পৃথিবীর সব সুখ তোদের সংসারকে ঘিরে রাখুক। এমন আবেগী মুহূর্ত হৃদিতাকে তেমন স্পর্শ করতে পারল না। ওর ভেতরে অন্য তোলপাড়। হৃদিতাকে ভেতরে পাঠিয়ে সাবেরি ছেলেকে নিজের ঘরে ডাকলেন। মাহিরের মাথায় হাত রেখে বললেন, হৃদিতার বয়স খুবই অল্প। আমিনুল হক সাহেব যে ধরনের মানুষ শুনেছি, তাতে তিনি এই বয়সী মেয়ের বিয়ে দেবার কথা না। আমাকে সত্যিটা বলা যায় বাবু? মা, এটা বলতেই হবে। বুঝলাম। কি বুঝলে? ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, মায়ের কাছ থেকে কথা লুকানো শিখে গেছে, বলে ছেলের ঘন চুলে আবার হাত বুলিয়ে দিলেন। আমি মনে হয় কিছুটা আঁচ করতে পারছি। তবু উনি কিছুটা স্বার্থপরের মতো কাজ করেছেন। মাহির মায়ের কাঁধে মাথা রেখে তার একটা হাত নিজের বুকে নিয়ে বলল, মা, যদি আমার জীবনের প্রশ্ন হতো, তুমি কি খানিকটা স্বার্থপর হতে না? তাছাড়া জানোই তো স্যার আমার জন্য কি করেছিলেন। সাবেরি ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, এই জন্যই আমি প্রশ্নটা করেছিলাম। শুধু কৃতজ্ঞতা বশত বিয়ে করেছিস, তাই না? রাজি হবার পিছনে কৃতজ্ঞতা বোধ তো আছেই মা। তবে আমি জানি বিয়েটা অনেক বড় একটা বিষয়, ছেলে খেলা নয়। ও অল্প বয়সী, অনেক কিছুই বুঝতে পারে না। আমি যখন কবুল বলে কাবিননামায় স্বাক্ষর করে বিয়ে করেছি, তখন থেকেই ওর সমস্ত দায়িত্ব আমার হয়ে গেছে। সাবেরের মুখে মাতৃগর্ভ, দায়িত্বের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু লাগে বাবু। আমি আমার সমস্তটা দিয়ে চেষ্টা করব মা, তুমি শুধু দোয়া করো। তিনি মনে মনে দোয়া করলেন আর সমস্ত অন্তর দিয়ে
হে পরম করুণাময়, এই অসম্ভব আলো ভালো ছেলেটাকে তুমি পৃথিবীর সমস্ত সুখ দাও। হৃদিতাকে মাহিরের ঘরে বসিয়ে রেখে গেছে ওর ছোট বোনেরা। অল্প সময়ের মধ্যেই ফুল দিয়ে সাজিয়ে ফেলেছে ঘরটা। ওরা ইয়ার্কি মশকরা করছিল। একজন বলল, আজ হুট করে যে ভাইয়া বিয়ে করবে এটা তো আমরা জানতাম না। তবে কালকের মধ্যে দেখবে ভাবি, বুঝলে, এই বাড়িতে চাঁদের হাট বসবে। হৃদিতাকে নির্বিকার দেখে বোধহয় আরও কিছু বলার আগ্রহ পায়নি। অন্য একজন মিষ্টি দেখতে চশমা পরা মেয়ে বলল, জার্নি করে এসেছে তো, চলো আজ যাই, ভাবি রেস্ট করুক। অল্প বয়সী মেয়েটা বলল, আজ যাচ্ছি, পরে আড্ডা দেওয়া যাবে। সিমি আর ইমি বাইরে বেরিয়ে এলো। ওরা চাচাতো ছোট চাচার দুই মেয়ে। বাইরে আসতেই সদর দরজায় খুটখাট শব্দ শুনল অনবরত। এই বাড়িতে একজন মানুষেরই ধৈর্য সবচাইতে তলানিতে, সাইমন, ওদের মেজো চাচার একমাত্র ছেলে। ভীষণ মজার মানুষ। ওরা দুইজন ছুটে গিয়ে দরজা খুলে দিল। এভাবে দৌড়ে দৌড়ে এলি কেন? তুমিই তো দরজা ধাক্কালে এভাবে। মাহির কই? বউ দেখা যাবে এখন? আজকের মতো দেখা দেখি বন্ধ, কাল দেখবে। আমি ভাবতেই পারছি না মাহির আমাকে ধোঁকা দিল। আমার 5 মাস 10 দিনের বড় বড় মুখ করে বলতো আমরা একদিনে বিয়ে করবো, অথচ আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললো, বেইমান। এরপর বলল, শোন, আর কেউ আসেনি? স্পেসিফিক কারো কথা জানতে চাও? সিমি প্রশ্ন করলো। প্যাসিফিক মানে? মায়া ফুপু এসেছে, বড় ফুপু কাল আসবে বলে ইমি সাথে যোগ করলো। সৌমি আপু আসবে? এটা কেন শোনাচ্ছিস? কতদিন পরে বাড়িতে এলাম, কই আমি কেমন আছে জিজ্ঞেস করবি তা না, কে না কে আসবে তার ফোরকাস্ট শোনাচ্ছিস। আসলে ইন্টারেস্টেড না। বাংলা বুঝিস না? দন্ত নয়াকারে না, মনে রাখলাম, যা তো যা। মা বা চাচি কেউ একজনকে ডেকে দে, ক্ষুধায় পেট চোচো করছে। মাহির ভীষণ শান্ত, সাইমন আবার অসম্ভব দুরন্ত, এখনও তার দুরন্তপনা কমেনি। তবে সৌমি আপুর সাথে তার কিসের খটখট এটা ওর জানা নয়। তবে কেউ কাউকে সাহায্য করতে পারে না, কারণ উদ্ঘাটনের চেষ্টা অবশ্য ওরা অব্যাহত রেখেছে। সবাই চলে যাওয়ার পরে মাহির ভেতরে এলো। লোকটার চলনে বলনে এক ধরনের বলিষ্ঠ ভঙ্গি আছে। এই প্রথম তাকে দেখলো হৃদিতা। একটা অফ হোয়াইট পাঞ্জাবি পরে আছে এখন। চোখে কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত এক জোড়া চোখ, মাথা ভর্তি চুল, সৌম্যকান্তি অবয়ব। হৃদিতার অবশ্যই এত কিছু খেয়াল করার মতো মানসিক অবস্থা স্থিতিশীল ছিল না। মাহির কিছু বলতে যাচ্ছিল, হৃদিতাই আগে কথা বলল। আপনি কি জানেন যে আপনাকে ঠকানো হয়েছে? কেমন করে? চোখ তুলে হৃদিতার দিকে তাকিয়ে মাহিরের আপা প্রশ্ন। আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব বলে আজ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। স্টেশন থেকে ধরে এনে সেটা আপনাদের কাছ থেকে গোপন করে বিয়ে দেওয়া হয়েছে। কে বলেছে গোপন করেছে? আমি সব জানি। উত্তরে কিছুটা থমকালো হৃদিতা। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ওর জন্য। ভেবেছিল ওর কাণ্ড জানিয়ে দিয়ে লোকটার মনকে বিষিয়ে দেওয়া যাবে। জানেন কে বলেছে? স্যার নিজেই বলেছেন। জেনেও বিয়ে করলেন কেন? কিসের লোভে? মাহিরের চেহারায় রাগের আভাস মাত্র নেই, তবে গলাটা ভীষণ ঠান্ডা শোনালো। একটা ঋণ শোধ করার লোভে। কিসের ঋণ? সেটা এখন তোমাকে বলবো না, সবাইকে বলার মতো নয় কথাটা। শুধু আপন মানুষদের বলা যায়। এমন ঔদ্ধত্যপূর্ণ কথায় অসম্ভব রাগ হলো হৃদ্যিতার। বলল, তুমি করে কেন বলছেন? সঙ্গত কারণে। তুমি বয়সে আমার চাইতে অনেক ছোট হবে। আর একটা কথা হৃদিতা, অনুরোধ বলতে পারো। আমাকে যখন যা বলবে তা বাড়ির কাউকে বলো না। তারা কেউ জানে না এসব। জানলে খুব কষ্ট পাবে। আমি তোমাকে বিরক্ত করব না। তুমি তোমার মতো থেকো। আমার পরিবারের সবাই আমাকে ভীষণ ভালোবাসে তো খুব কষ্ট পাবে, এটুকু আশা করতে পারি। ভরাট গলা মাহিরের, স্পষ্ট উচ্চারণ। বলার ভঙ্গিতে সামান্য ঔদ্ধত্য মিশে থাকলেও আন্তরিকতার ছাপ স্পষ্ট। এভাবে আচমকা বিয়ে করে এনেছেন, তাদের কি এক্সপ্লেনেশন দিয়েছেন? বলেছি তোমার আজ বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বিয়েটা ভেঙে গেছে, তাই তাই আপনি উদ্ধারকর্তা হয়ে আবির্ভাব হয়ে একজন অসহায় কন্যাকে গ্রহণ করে প্রাণ কহেছেন। রীতি তার তির্যক মন্তব্য গায়ে না মেখে মাহির দৃঢ় গলায় বলল, নিশ্চয় সারাদিনে অনেক ধকল গেছে। তোমার ব্যাগ এখানেই আছে, কমফোর্টেবল কাপড় পরে ঘুমাও। পালিয়ে যাচ্ছেন? উত্তর দিতে ভয় পাচ্ছেন? আজ রেস্ট নাও, পরে বলবো। কথাটা বলে মাহির বেরিয়ে গেল ঘর থেকে। হৃদিতার শরীর মন সবটা জুড়েই একরাশ অবসন্নতা। ওয়াশরুম থেকে কাপড় বদলে ভেতরে এসে দেখলো মাহির শুয়ে পড়েছে। ওকে ইতস্তত করতে দেখে বলল, ভয় নেই, বলেছি তো তোমাকে বিরক্ত করব না।
হৃদিতা দেখলো বিছানাটা বেশ বড়। মাহির এক পাশ ঘেঁষে শুয়েছে, বাকি বিছানা পড়েই আছে। সে অন্য পাশে শুয়ে পড়ল। কি মনে হতে উঠে বসে মাঝে একটা বালিশ রাখলো। মাহির যেন হাসলো বলে মনে হলো, লাইটটা বন্ধ করে দিন, আমি আলোতে ঘুমাতে পারি না। মাহির উঠে লাইট নিভে দিতেই এই আবদ্ধ রুমটায় ঝুপ করে অন্ধকার নেমে এলো। হৃদিতার মনে হলো এই বিশাল পৃথিবীতে সে একা, ভীষণ একা। কান্না দলা পাকিয়ে উঠে আসতে চাইছিল, প্রাণপণ চেষ্টায় ফুপানো আটকানো গেছে ঠিকই, কিন্তু বাঁধ ভাঙা চোখের জলকে প্রবোধ দিতে পারল না সে কিছুতেই। আজ এখনও ওর ভালোবাসার মানুষের সাথে একবারও কথা ছিল, অথচ সম্পূর্ণ অপরিচিত একটা লোকের ঘরে তার বিছানায় শুয়ে আছে। এই অপারগতা মেনে নেওয়া যাচ্ছে না। সে এত অসহায় কেন? আমাদের বাড়ির ছেলে এভাবে হুটহাট বিয়ে করে ফেললো, কারো বাদ্য বাজনা ছাড়া, আয়োজন ছাড়া, এটা মানা যায়? ছোট চাচা আরমান আহমেদ গড়গড় করে বললেন কথাটা। গতকাল এত হুট করে সমস্ত কিছু হয়ে গেছে যে তারা কোনো মতামত দেওয়ার সময় পাননি বলা ভুল, তাদের কাছে মতামত চাওয়াই হয়নি। এতে তারা কিছুটা কষ্ট পেয়েছেন, তাদের নতুন জেনারেশনের প্রথম বিয়ে, অথচ সেটা কিনা এইভাবে নিরামিষ তরকারি ছাড়া কিছু হলো না। সকালে খাবার টেবিলে জোর আলোচনা চলছে এটা নিয়ে। মেজো চাচা ইফতেখার বললেন, আচ্ছা কি আর করা যাবে, মাহির আমাদের সবার ভীষণ আদরের। বিয়েটা তো হয়েই গেছে, তাছাড়া লুকিয়েও করেনি, জানিয়েই করেছে। যা হয়েছে হয়েছে, এখন একটা বড় করে আয়োজন করে সবটা পুষিয়ে দেই। কি বলেন ভাইজান? মাহিরের বাবা ইশতিয়াক উত্তর দেওয়ার আগেই সাবির এসে বললেন, দেখো, যাই করো মাহিরকে একবার জিজ্ঞেস করে নাও। আবারও ছোট চাচা বললেন, বিয়ে করে এনেছে ভালো কথা, আমরা আয়োজন করব না একটা, ওকে জিজ্ঞেস করে করব? মেজো চাচি শাহানা বললেন, দেখো আরমান, বিয়েটা তো স্বাভাবিক নয় খুব একটা। বেচারি ওইটুকু মেয়ে, বিয়ে ভেঙে গিয়েছিল, ওর বাড়ির লোকজনও হয়তো আপসেট। আমারও মনে হয় ওদের দুজনকে জিজ্ঞেস করাটা ভালো, তাদের সাথে একমত পোষণ করলে ছোট চাচি রানু। এখন যদি না হয়, পরে কোনো এক সময় ভালো দিন দেখে জাঁকজমক করা যাবে। ইশতিয়াক সাহেব সম্মতি দিলেন, ঠিক আছে, মতামত নিয়েই হোক, সেটাই ভালো হবে। এর মধ্যে সাইমন উঠে এসে সে হাই তুলতে তুলতে সে অনেক রাতে বাসায় ফিরেছে। মা, দুই চাচি আর সিমি ইমি ছাড়া কারোর সাথে দেখা হয়নি। তুই কখন এলি? রাতে বড় চাচা, তোরা নিদ্রা যাবার পরে। সাইমনের কথা বলার ধরনের সাথে সকলেই পরিচিত, কেউ তাতে তেমন গা করেন না। মাহির তো বিয়ে করে ফেললো, তুইও কি এভাবে ধর তক্তা মার পেরেক টাইপ বিয়ে করবি, নাকি আমাদের বাদ্য বাজনার সুযোগ দিবি? ছোট চাচার কথার উত্তরে আরেকবার হাই তুলে চেয়ার টেনে বসতে বসতে সাইমন উত্তর দিল, কি যে বলো না ছোট চাচা, আমি হচ্ছি প্রাচীন আমলের সম্রাট। আমার বিয়েতে 7 রাত 7 দিন ধরে উৎসব চলবে। সবাই হেসে ফেললো এবার। মা হেসে কান মলে দিলেন, পাজি ছেলে। মাহিরের ঘুম ভাঙে ভোরের দিকে। ছেলেবেলার অভ্যাস আজও তার বত্তায় ঘটেনি, তবে একটা আশ্চর্য ব্যতিক্রম তো ওর জীবনে ঘটেছেই। বিছানায় ঘুমিয়ে থাকা হৃদিতা অবিন্যস্ত চুলের অনেকাংশ এসে মেয়েটার মুখের একপাশে ঢেকে দিয়েছে। খুব বেশি লম্বা নয় চুলগুলো, হয়তো লম্বা চুল রাখতে পছন্দ করে না। মুখের যেটুকু দৃশ্যমান তাতে অদ্ভুত বিষণ্ণতা, আশ্চর্য। ঘুমন্ত মানুষের বিষাদও ধরা যায়। মাহিরের বয়স 27, হৃদিতার মাত্র বয়স 19। ছোট্ট একটা মেয়ে, কতটুকুই বা দেখেছে জীবনের। যে ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছিল তার মতলব যদি হৃদিতা জানতে পারত। হৃদিতার বাবা আমিনুল হক সাহেব মাহিরকে সমস্ত ঘটনা জানানোর পরে সে জিজ্ঞেস করেছিল, হৃদিতা জানে কি না? উত্তরে তিনি বলেছিলেন, এখনও বলিনি, তবে বাসায় গিয়েই বলবো। মাহির বিনীত গলায় বলেছিল, এখন জানানোর দরকার নেই স্যার, পরবর্তীতে হয়তো সে একদিন ঠিকই সামলে নিতে পারবে কোনোভাবে, কিন্তু এসব জানলে ভবিষ্যতে হয়তো কাউকেই কোনোদিন বিশ্বাসই করতে পারবে না। তাই না বলাটাই ভালো মনে হয়। তিনি স্মিত হাসলেন, হাসিতে অবসন্নতা। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই চাইল্ড, শুধু আমার মেয়েটাকে সামলে রেখো। একজন আভিজাত্য আর শৌর্য ধারণ করা মানুষ তিনি। আজ তার গলায় অদ্ভুত এক অসহায়তা, ভালোবাসার সন্তান। কোনো ভুল পদক্ষেপ নিলে এভাবে বোধহয় ভেঙে চুরে যায় সমস্ত গর্ব। ওর খারাপ লাগলো ভীষণ। এই মানুষটার জন্যই সে এখনো পৃথিবীর আলো বাতাস শ্বাস নিচ্ছে। আমি এই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব স্যার। আরেকবার ভেবে দেখো বাবা, তুমি কি ডিসিশন নিতে আরেকবার ভাববে? আমি ডিসিশন নিয়ে ফেলেছি স্যার, সে কথা দিয়েছে এই মেয়েটাকে সে আগলে রাখবে, নতুন করে আবারও ভালোবাসতে শেখাবে। সেও তো চেষ্টা করবে ভালোবাসতে।
আচমকা কাগজে সিগনেচার করে আর কবুল বলে বিয়ে করে ফেলা যায়। হৃদয়ের সাড়া পেলে তবেই ভালোবাসা হয়। কিন্তু গতকাল রাতে হৃদিতার যে রূপ দেখেছে, তাতে পথটা ফুল সাজানো হবে না নিশ্চয়। ফুলের সাথে যে কাঁটা থাকে তাতেও বিদ্ধ হবার মতো শক্তি অর্জন করতে হবে। এটুকু মানসিক দৃঢ়তা ওরা আছে। মায়া ঘুম থেকে উঠে মেয়েকে হাত মুখ ধুইয়ে দিল। এরপর হাজব্যান্ড তাহিরকে টেলিফোন করলো অফিসে। কথা উঠেছে, হ্যাঁ তুমি কখন আসবে এই বাড়িতে? মায়া, আমার না খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, এখন তো শুনলাম অনুষ্ঠান হবে না, আমি এক ফাঁকে গিয়ে দেখে আসবো। মাহিরকে আমার বেস্ট উইশেস জানিও। আসবে না? কথা তোমাকে খুঁজছিল, ওকে বলো বাবা মিস করছে ভীষণ। মায়া কথা শেষ করে ভাইদের নাখোশ দেখলো। মাহির বলেছে, এই মুহূর্তে বড় করে আয়োজন করার দরকার নেই, ঘরোয়াভাবে হতে পারে। ইফতেখার সাহেব বললেন, সেলিব্রেট মানেই তো আনন্দ করা, ওদের যদি আনন্দ করার মুড না থাকে তাহলে থাক। আজ তো ছায়াও আসছে সবাইকে নিয়ে, মৃদুলা আসছে, আমরাই সেলিব্রেট করি বিয়েটা। মায়ের মন খারাপ হলো। তাহির আসতে পারবে না, ইদানিং একটু বেশি ব্যস্ত থাকছে মনে হয়। সবার আগে মৃদুলা এলো, মাহিরের ছোট বোন। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে এসেই মাহিরের ঘরে গেল। তখন মাহির ছিল না। হৃদিতা চুপচাপ জানালা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল। আসবো? হৃদিতা চমকে দরজার দিকে তাকিয়ে বলল, আসুন। মৃদুলা এগিয়ে এসে ওর থুতনিতে হাত রেখে দেখে বলল, আরে তুমি তো ভারী বৃষ্টি মেয়ে। আমি মৃদুলা, তোমার ননদ, তবে আমার ভাবি হবার জন্য তোমার বয়সটা অল্প। ভাবি ডাকবো নাকি অন্য কিছু? আমার নাম হৃদিতা, তাই ডাকতে পারেন। তুমি করে বলো অন্তত, আমি ভাবিই ডাকবো। এভাবে জানালা দিয়ে বাইরে না তাকিয়ে চলো বাইরে থেকে হেঁটে আসি। ভাইয়া, সাইমন ভাইয়া আর আমি মিলে বাগান করেছিলাম ছোটবেলায়, দেখবে চলো। বলে রিদি তার মতামতের জন্য অপেক্ষা না করে ওর হাত ধরে বাইরে নিয়ে এলো। এভাবে আড়ষ্ট হয়ে থেকো না তো, নতুন বউ বাইরে বেরোতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা নেই। দরজার কাছে মাহিরের সাথে দেখা হয়ে গেল। মৃদু, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তোর বউকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে না? বাড়িটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি। আশঙ্কা থাকলে তুইও চল। মাহির গেল না। সে থাকলে হৃদিতা যদি খটমট কিছু বলে ফেলে মৃদুলার সামনে। সকালেও নিজের মতো এক পেশে কথা শুনিয়েছে, সে উত্তর দেয়নি। পুরনো দোতলা বাড়ি। বাড়ির বাইরের অংশের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়ছে। গেটের ভিতরে অনেকটা জায়গা জুড়ে মনোরম বাগান। বাহারি ফুল ফুটে আছে, অসংখ্য গাছগাছরায় ভর্তি। কেমন ছায়া, সুনিবিড় শান্তির নীড় আবহ বিরাজ করছে, তবুও হৃদিতা সেটা উপভোগ করতে পারছে না বিন্দুমাত্র। হৃদয়ে তাজা ক্ষত নিয়ে বোধহয় পৃথিবীর অপার্থিব সুন্দর কিছু মন ছুঁয়ে দেয় না। প্রধান ফটকে গড়া নাড়ার শব্দে ওরা এগিয়ে গেল। খুলে দিতেই বড় ফুপুকে দেখল, সাথে সৌমি আর রাতুল। ভেতর থেকে সাইমনকে এগিয়ে আসতে দেখে সৌমি মৃদুলাকে জিজ্ঞেস করলো, গাধাটা কবে এসেছে রে? মৃদুলা হেসে বলল, সেটা গাধাটাকে জিজ্ঞেস করো সৌমি আপু, আমি নিজে কিছুক্ষণ আগে এসেছি। গাধাদের সাথে আমি কথা বলি না। ওরা সদর দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। হৃদিতা কথায় কান দিল না। সে বাইরের নাম ফলকটা দেখল, যেখানে সুন্দর করে লেখা আনন্দ বাড়ি। রাতে হালকা একটু চোখ পড়েছিল, এখন ভালো করে দেখল। নামের একটু উপর পর্যন্ত বাগান বিলাস, সুন্দর লাগছে দেখতে। ছায়া ফুপু বিস্মিত গলায় বললেন, আরে এটাই বুঝি আমাদের মাহিরের বউ? সেখানে উপস্থিত সবাই ঘুরে হৃদিতার দিকে তাকালো। ওর এমনিতেই অস্বস্তি লাগছিল, মাহিরের বউ কথাটা সেটা কয়েক গুণ বাড়িয়ে দিল। একটা বুড়ো খোকাকে নিয়ে এত তুলোধুলো করার কি আছে, তাই ওর বোধগম্য হচ্ছে না। মাহিরের কাছে অনুষ্ঠান হবে না শুনে হাঁপ ছেড়ে দিয়েছিল। যে বাড়িতে এত লোকজন থাকে সেখানে অনুষ্ঠান না হলেও যে এত হাট বসে কে জানতো। মাহিরের বউ জব করছে সবাই। আনন্দ বাড়ি না হয়ে পাগল বাড়ি হলে বোধহয় বেশি মানানসই হতো নামটা। বড় ফুপুর ব্যাগ নিতে নিতে সাইমন হৃদিতাকে উদ্দেশ্য করে বলল, নতুন ভাবি, তুমি জানো তোমার বর আমাকে কত বড় বিপদে ফেলে দিয়েছে? তোমাকে দেখার জন্য রাত দুপুরে ছুটে এসেছি, অথচ সবার শেষে দেখা হলো আমার সাথে। ওর চাইতে বয়সে বড়রা যে ওকে ভাবি ভাবি ডেকে মুখে ফেনা তুলছে, সেটাও হৃদিতার ভালো লাগছে না। সব রাগ জমা হয়ে যাচ্ছে মাহিরের খাতায়।
সাইমন সৌমি সারা সবার সাথে কথা বলল সুন্দর করে। কয়েক ঘন্টার মধ্যে সৌমির সাথে ওর দেখা হলো না। সাদে মাহিরের সাথে দেখা হলে পিঠে একটা গাঁট্টা মারলো সাইমন। মাহির রাগে রাগে মুখ করে বলল, আমি তোর বড়, মারলি কেন? খুব বড়? এই কয় মাসে কি এমন হয়? আমার পক্ষ থেকে এটা তোর বিয়ের গিফট। তোর বিয়েতে সুদ সমেত ফেরত পাবি এই গাঁট্টাটা। পিছন থেকে সৌমি চলে এলো কোত্থেকে যেন। মাহির ভাই, সেটা আর দেখার সুযোগ হবে না। একে কোনো মেয়ে বিয়ে দেবে না। শেষে দেখা যাবে মেয়ের অভাবে বিয়ে হবে না ওর। তুই এত প্যাক প্যাক করছিস কেন? তোর জন্য মনে হয় লাইন ধরে ছেলেরা দাঁড়িয়ে থাকে। থাকেই তো, দেখিসনি তুই? মাহির হেসে বলল, আমি নিচে যাই, সবাই খুঁজছে। তোরা থাক, তবে কেউ কাউকে ছাদ থেকে ফেলে দিস না। মাহির আমার থেকে মাত্র 5 মাস 10 দিনের বড়। ওকে ভাই ভাই করিস আমার সাথে সারাক্ষণ ফোঁস ফোঁস। আমি তোর থেকে মাত্র 7 মাস 6 দিনের ছোট। কোন দুঃখে ভাইয়া ডাকতে যাব? ছাদে এলে কেন? আসতেই পারি। ছাদ তোর একার? তুই এটা বল, ঢোল পিটিয়ে আমার খোঁজ করছিলি কেন? আমার ঠেকা পড়েছে তোর খোঁজ করতে। আমার কাছে প্রমাণ আছে। সিমি ইমিকে ডাকবো। শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে নজর রাখতে হয়। কোন ঘোট পাকাচ্ছিস তার খোঁজ তো রাখছিলাম। তুই দেখা দিলি কেন? আমিও তো শত্রুপক্ষের গতিবিধি নজর রাখছিলাম। আজ আবার একটা শাড়ি পরতে হয়েছে রিদিতাকে। মাহিরের মেজো চাচি পরিয়ে দিয়ে গেছে। মা, চাচি, ফুপুরা মিলে কতগুলো গয়না পরিয়ে দিয়ে গেছে। সব নাকি ওর। মন মরে গেল এসব দিয়ে সে কি করবে। মাহির আসতেই রিদিতা বলল, খুব মজা লাগছে তাই না? স্যার কথা বলবেন তোমার সাথে। কর্ডলেস এগিয়ে দিয়ে বলল মাহির, আমি কথা বলবো না কারোর সাথে। উনি কষ্ট পাবেন। আমি যে কষ্ট পাচ্ছি তার হিসেব আপনার স্যারের করেছেন? আমি অন্যের আনন্দের দায় নিতে বসিনি। মাহির দীর্ঘশ্বাস ফেলে নিজেই কথা বলল হৃদিতার বাবার সাথে। এর মধ্যে দাদুর ঘরে ডাক পড়ল সবার।